আছে ইকুয়াল ট্রিটমেন্ট, আর ইসলাম ধর্মে কি বলছে, মানে ইকুয়াল ইকুয়াল না, ইস মোর দ্যান দ্যাট। মানে ইসলাম ধর্মে মেয়ে এবং মানে কি বলে, মানে মেয়েদেরকে ট্রিটমেন্ট কি কি বলছে, মানে ইসলাম ধর্মে কি মানে ইকুয়ালিটিতে বিশ্বাসী না একটু বেশি দেওয়াতে বিশ্বাসী? বলেন। আর উইথ মি? স্যার আমি তো সনাতনী, আমি জানি না। ও, ইটস ওকে, নো ওয়ারি। সো মানে সকল সকল ধর্ম ইজ ওকে, মানে আই এম নট ফোকাসিং অন স্পেসিফিক রিলিজন। সকল ধর্মের মধ্যেই কি আছে, সমতা ইকুয়ালিটি সকল ধর্মের মধ্যে আছে, কিন্তু ইসলামে মেয়েদেরকে ইকুয়ালিটি দিতে নারাজ, মেয়েদেরকে একটু বেশি দিতে রাজি। মানে ইসলামে মেয়েরা একটু বেশি পায় আসলে। সো ইটস ওকে। সো যে ক্ষেত্রে মানে কি বলে, মানে যে ক্ষেত্রে মানে ইকুয়ালিটিটা এনশিওর করার হলে আসল কথা এখানে বেশি দেওয়ার কথা খুব একটা কি কি বলে মানে, মানে বলে নাই, মানে অন্তত কি মানে কম যাতে না পায় আসলে। মানে ইকুয়াল ট্রিটমেন্ট শুড বি গেট অল দা ফিমেল এন্ড মেল ইন দ্য ওয়ার্ল্ড। অ্যান্ড 11 রাইট স্যার। 11 সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস। আপনার শহরগুলি যাতে সাস্টেনেবল হয়, এবং আপনার হিউম্যান সেটেলমেন্ট যাতে ইনক্লুসিভ হয়, আপনার সেফ, রেজিলিয়েন্ট অ্যান্ড সাস্টেনেবল হয়, আপনার সিটিজ অ্যান্ড কমিউনিটিস গুলি যাতে কি হয়, সাস্টেনেবল হয়, এবং রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, আপনার কনজাম্পশন এবং প্রোডাকশন গুলি যাতে রেসপন্সিবল হয়। সো রেসপন্সিবল মানে কি, আপনার সাস্টেনেবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন প্যাটার্ন। সো আপনার কিছু মানে ওয়ার্ল্ডের কি কি হলে মানে আপনার আছে বলে আপনি খুব কি করবেন, বেশি ইউজ করবেন, আপনার আছে বলে আপনি আপনি মিস ইউজ করবেন, আর অন্য দেশের এটা নাই বলে তারা এটা এটা ইয়ে পাবে না, বেনিফিট পাবে না তা না। সো এটাকে বলা হয় ইউ শুড বি কি বলে রেসপন্সিবল ফর ইউজিং কি বলে ন্যাচারাল রিসোর্সেস অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন, টেক আর্জেন্ট অ্যাকশন টু কমব্যাট ক্লাইমেট আর চেঞ্জ অ্যান্ড ইটস ইম্প্যাক্ট। এখন কোন দেশ যদি মনে করে যে আমার আমার এখানে তো কোনো কি নাই, মানে বন্যা, মানে জলোচ্ছ্বাস এগুলি নাই, সো আমার আমার এগুলি নিয়ে একদম মাথা ব্যথা করার কোনো প্রয়োজন নাই। সো করোনার আগে কি ছিল, মানে করোনার আগে অনেকেই মনে করছে যে কি মানে উন্নত দেশ আলাদা আর গরিব দেশ আলাদা, মানে কি মানে মোটামুটি কি মানে ওই যে ভিসা রেস্ট্রিকশন দিয়ে রাখলে মোটামুটি কাজ শেষ। সো করোনা কি কি মানে হোয়াট শোয়িং করোনা টু আস, করোনা কি দেখছে, করোনা দেখছে কি মানে এই যে রোগ বা এই ধরনের মহামারী গরিব দেশে বেশি মারা গেছে না কি বলে না উন্নত দেশ আর এফেক্টেড মাছ? হোয়াটস হ্যাপেন? উন্নত সব দেশগুলোতেই দেশেই মোটামুটি স্যার মারা না, গেছে, বাট উন্নত সব দেশ, দেশগুলোতে অনেক সব উন্নত বেশি মারা গেছে। দেশগুলোতে সব দেশে বেশি মারা যায় নাই, আমাদের আমাদের বাংলাদেশে আলহামদুলিল্লাহ কিছুই হয় নাই, নাথিং, নাথিং এই সেন্সে। আপনার আমরাও ঘরের মধ্যে ছিলাম, ঢাকা শহরের মানুষই মানছে করোনা। সো আমি ঢাকা শহরের মধ্যেও আই গট চান্স টু ভিজিট ইন কি বলে মুগদা, খিলগাঁও, বাসাবো, ওখানে গেছি, দেখি ওখানে হাস্যকর কি করোনা নিয়ে হাসাহাসি করে, কিসের করোনা, কারণ কি তাদের মানে ইমিউনিটি সিস্টেম গরিব দেশের এবং গরিব মানুষদের ইমিউনিটি সিস্টেম অনেক হাই। সো এটা বলার উদ্দেশ্য কি, এটা বলার উদ্দেশ্য আপনার সারা ওয়ার্ল্ডের ক্লাইমেট যদি কি মানে কোন দেশ যদি মনে করে যে আমরা তো ভালো আছি, আমরা আমাদেরটা নিয়ে আসি, সারা ওয়ার্ল্ড যার নামে যাক, সো এটা দেখা গেছে যে না আসলে মানে কেউ এই থেকে মানে কেউ রক্ষা পাবে না। ওয়ার্ল্ড ওয়ার্মিং বাড়লে মানে ওয়ার্ল্ডের যে তাপমাত্রা বেড়ে যায়, ওয়েদার প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে, আপনার কি ওয়েদার এন্ড কি বলে ক্লাইমেট চেঞ্জ হয়ে যাবে, তখন কেউ এখান থেকে রক্ষা পাবে না। এবং লাইফ বিলো ওয়াটার। এবার আসি আমরা, পৃথিবীর উপরে কিছু প্রাণ আছে, আমরা পৃথিবীর মানে আমরা পানির উপরে থাকি আমরা। সো পানির নিচে মানে আন্ডারগ্রাউন্ডে মানে পানির নিচে বিশাল বিশাল কি বলে মানে প্রাণের অস্তিত্ব আছে কি নাই? আচ্ছা স্যার। পানির নিচে বিশাল প্রাণের অস্তিত্ব। সো ওই পানির নিচের আমরা যদি কি করি যে আমরা এই উপরের লোকজনই বেঁচে থাকবে, উপরের লোকজনই সাস্টেন করবে, পানির নিচের জিনিস বাঁচলে বাঁচুক, না বাঁচলে নাই। সো পানির নিচের জিনিসপত্র যদি যদি ধ্বংস হয়ে যায়, তাহলে এটা বলে কি জীব বৈচিত্র্য। তাহলে কি যে ওয়ার্ল্ডের যে কি বলে ব্যালেন্স,
এই টোটাল মানে আর্থের যে ব্যালেন্স এটাকে থাকবে এটা? স্যার And then life of land, আপনার ল্যান্ড, আপনার টোটাল কি বলে মানে ভূমির যদি আমরা কি করে থাকি, ক্রমাগত ভূমিকে যদি ডেস্ট্রয় করতে থাকি এবং ভূমি যদি নষ্ট হয়ে যায় এবং সেটা যদি আমরা কি মানে টোটাল ইকোসিস্টেমটা যদি ধ্বংস হয়ে যায় তাহলে কি, তাহলে হিউম্যান সভ্যতায় কি মানে হুমকির মুখে থাকবে। এন্ড দেন পিস, জাস্টিস, স্ট্রং ইনস্টিটিউশনস, এবং ন্যায় বিচার, শান্তি এবং আপনার কি ইনস্টিটিউশন গুলো কি করা, শক্তিশালী করা। And then partnership for the goals, এবং এই গোলগুলির জন্য, এই গোলগুলি অ্যাচিভ করার জন্য strengthen the means of implementation and revitalize the global partnership for sustainable development, এবং এই সাস্টেনেবল ডেভেলপমেন্টের জন্য আপনার বিভিন্ন কি মানে ইমপ্লিমেন্টেশনের জন্য বিভিন্ন জোট বা বিভিন্ন কি আছে, সংগঠন আছে, বিভিন্ন জোট আছে, বিভিন্ন পার্টনারশিপ আছে। তো এই জিনিসগুলি অ্যাচিভ করার জন্য ভালো ভালো কি উদ্যোগ বা ভালো ভালো পার্টনারশিপ গড়ে উঠলে এবং সেখান থেকে কন্ট্রিবিউশন আসলে দেন এই এসডিজি গোল অ্যাচিভ হবে। সো আপনার কি 17 এসডিজিস গোলগুলি কি কি লেখছেন কেউ খাতায়? Have you write down in your notes about this 17 SDGs goal, sustainable development goal? সবটা লিখতে হবে না, এক্স্যাক্টলি কি হাইলাইটিং পয়েন্টগুলি। নো পভার্টি, জিরো হাঙ্গার, গুড হেলথ এন্ড ওয়েলবিং, quality education, gender equality, clean water and sanitation, affordable and clean energy, decent work and economic growth, industry, innovation and infrastructure, reduce inequality. দশটা আগে শেষ করেন, then we'll write down the another 7. And then next 7, 7টা লিখে ফেলেন। Next 7 complete. লিখছেন 17 sustainable development goals. Anyone completed? Anyone? কেউ কি নোট খাতায় লিখে শেষ করছেন? জি স্যার, কমপ্লিট করেছি। 17 গোল, প্রথম 10টা গোল পড়েন।
প্রথম 10টা গোল বলেন। No poverty, zero hunger, good health and well-being, quality education, gender equality, clean water and sustaination, affordable and clean energy, decent work and economic growth, industry innovation and infrastructure, reduced inequality, then হচ্ছে তারপরে এগুলো হচ্ছে স্যার সাস্টেনেবল সিটিজ অ্যান্ড কমিউনিটিস, রেসপন্সিবল কনজাম্পশন অ্যান্ড প্রোডাকশন, ক্লাইমেট অ্যাকশন, লাইফ বিলো ওয়াটার, লাইফ অন ল্যান্ড, peace, justice, and strong institutions, partnerships for the goals. ইয়েস। সো আপনার এই 17 এসডিজিস গোল এটা সামনে রেখে আসলে কর্পোরেট গুলি তারা তাদের যে কি বলে কর্পোরেট স্ট্রাকচার বা তাদের যে কর্পোরেট স্ট্র্যাটেজি, বিজনেস স্ট্র্যাটেজি, দে উইল সেট দেয়ার স্ট্র্যাটেজি টু অ্যাচিভ দিস সাস্টেনেবল গোলস। গভর্নমেন্ট কাজ করবে, কর্পোরেট কাজ করবে। সো গভর্নমেন্ট এন্ড কর্পোরেট এবং বিভিন্ন অন্যান্য সংস্থা যদি এই টোটাল গোলগুলি সামনে নিয়ে কাজ করে তাহলেই শুধুমাত্র বাস্তবায়ন সম্ভব। বাট গভর্নমেন্ট শুধু একার পক্ষে সম্ভব না, এবং কর্পোরেট একার পক্ষে সম্ভব না, এবং কি বলে কোনো সংগঠনের পক্ষে সম্ভব না। সো যেটা বলছিলাম, গুড কর্পোরেট গভর্নেন্স, গুড কর্পোরেট গভর্নেন্স এর মধ্যে এই সাস্টেনেবল গোলস যেগুলি, সাস্টেনেবল গোল গুলিও গুড কর্পোরেট গভর্নেন্স এর মধ্যে ইনক্লুডেড থাকা জরুরি। সো দ্য ফাংশন অফ ফাইন্যান্সিয়াল সিস্টেম, ফাইন্যান্সিয়াল সিস্টেমের ফাংশন গুলি কি আসলে? ফাইন্যান্সিয়াল সিস্টেম দিয়ে তো আসলে একটা কর্পোরেট রান করে। সো financial function কি? Facilities of lending and borrowing and transmission of money. So একটা financial system কাজ করে এই দুই ওয়েতে, facilitation of lending and borrowing and transmission of money. So financial system কি কি জিনিস নিয়ে কাজ করে, মানে কোন কোন জিনিসটা financial সিস্টেমের মধ্যে টোটাল নিয়ে financial সিস্টেমটা রোল করে? Intermediaries such as retail banking, insurance company, pension and other mutual funds, and securities firm all together. And along with securities, that means equity, share and market, kind of share market, primary market and secondary market, capital and money market, and organized exchanges. So এই যে টোটাল এই তিনটা কি বলে, তিনটা জিনিস ফাইন্যান্সিয়াল সিস্টেমের কাজ করে। তিনটা জিনিস নিয়ে ফাইন্যান্সিয়াল সিস্টেম গঠিত। এবার আসি আমরা ফাইন্যান্সিয়াল সিস্টেম আসলে মানে কয় ধরনের হয় ফাইন্যান্সিয়াল সিস্টেম। সো ফাইন্যান্সিয়াল সিস্টেম সাধারণত দুই ধরনের হয়, ব্যাংক বেস ফাইন্যান্সিয়াল সিস্টেম এন্ড মার্কেট বেস ফাইন্যান্সিয়াল সিস্টেম। নোটের মধ্যে লিখে ফেলেন আপনার নোটশিটে। The types of financial system, two broad types of financial system. One is bank based financial system and another is market based financial system. So এক্ষেত্রে ফাইন্যান্সিয়াল সিস্টেম গুলি কাজ করে কিভাবে, মানে মানে একটা দেশের বা একটা এরিয়ার বা একটা ভূখণ্ডের জনগণ আসলে কেমন তাদের লাইফ প্যাটার্ন, হাউ হাউসহোল্ড প্রেফার টু হোল্ড দেয়ার অ্যাসেট, মানে যারা জনগণ কি তাদের সম্পদ কি তাদের নিজের কাছে রাখতে পছন্দ করে, না তারা কি বলে ওই শেয়ার কি করে মানে ব্যাংকে ইনভেস্ট করতে পছন্দ করে, না আপনার মানে তাদের তাদের ইনভেস্টমেন্টের প্যাটার্ন কেমন আসলে, এবং একটা কোম্পানির বা একটা দেশের বা একটা কান্ট্রির বিজনেসের ফাইন্যান্সিয়াল কি বলে মানে ফাইন্যান্স ইনভলভমেন্টটা কেমন, কোম্পানিগুলি কি কি মানে শেয়ার ক্যাপিটাল মানে শেয়ার ছেড়ে সাধারণ পাবলিক থেকে মূলধন সংগ্রহ করে, না ওই ঝামেলায় না গিয়ে তারা কি করে মানে তারা সরাসরি ব্যাংক থেকে কি করে বড় করে। সো যেই এলাকার বা যেই এরিয়ার লোকজন কি করে আপনার ব্যাংক মুখী বেশি, যে টাকা সঞ্চয় ব্যাংকে জমা রাখে, লেস মানে রিস্ক খুব বেশি কি করে না প্রেফার করে না, ওইখানকার ব্যাংকগুলি খুব ডমিনেটেড হয় এবং কোম্পানিগুলি আবার ব্যাংক থেকে লোন নেয়। আর যেই এলাকার বা যেই এরিয়ার বা যেই দেশের লোকজন মানে ব্যাংকের প্রতি খুব বেশি তারা খুব ফ্যাসিনেশন না, তারা কি চায়, তারা ক্ষুদ্র ক্ষুদ্র কি দিয়ে ক্ষুদ্র ক্ষুদ্র টাকা দিয়ে তারা কি করে তারা কোম্পানির শেয়ারে ইনভেস্ট করে
এবং কোম্পানিও ওইখান থেকে ফাইন্যান্স করে, কোম্পানি রান করে এবং কোম্পানির লাভের থেকে অংশ আবার শেয়ার হোল্ডারদেরকে বন্টন করে। দ্যাট মিনস আলোচনার থেকেই বোঝা যায় যে কোন এলাকার লোকজন মানে ব্যাংক ফোকাস, আবার কোন এলাকার লোকজন কি মার্কেট ফোকাস। প্রাইমারিলি ওকে উইথ দিস কনসেপ্ট। ব্যাংক ফোকাসের মানে ব্যাংক ফোকাস কোন 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 টাইপের জনগণ বা কোন এলাকার জন্য বা কোন ভৌগোলিক এরিয়ার জন্য ব্যাংক ফোকাসটা খুব জরুরি, আর আর কোন জায়গার জন্য কি মার্কেট ফোকাস হয়ে থাকে। আর ইউ প্রাইমারিলি ওকে? স্যার ব্যাংক বেসটা আরেকবার একটু বলতেন যদি। না, আসতেছি, এখনো 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 এটা ডিটেলে যাই নাই, যাচ্ছি। সো ঠিক আছে, ব্যাংক স্যার, বেস ঠিক আছে। ফাইন্যান্স, হ্যাঁ, ব্যাংক বেস ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কেমন কাজ করে, কোথায় আসলে হাউস হোল্ড মানে জনগণ আসলে। হাউস হোল্ডস প্রেফার, এই হাউস হোল্ড ওয়ার্ডটা হলো ব্রিটিশ ওয়ার্ড আর কি। সো আমাদের বইগুলি কি ইটস কাম ফ্রম ইংল্যান্ড এন্ড ওয়েলস। সো ওইখানে কি হাউস হোল্ড বলে। হাউস হোল্ড প্রেফার্স টু বেয়ার লিটল রিস্ক, মানে জনগণ রিস্ক নিতে নারাজ, and so allocate more of their financial asset to cash and cash equivalents and deposit with the banks. তারা ক্যাশই রাখে এবং তারা ক্যাশ ইকুইভ্যালেন্ট রাখে এবং ব্যাংকে টাকা রাখে। Household have less access to investment in physical assets such as housing. So তাদের কি এই ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র ইনভেস্টমেন্ট, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র অ্যামাউন্ট, তাদের কি তাদের খুব বেশি স্কোপ নাই। তারা খুব ওই হাউজিং টাউজিং এর তারা খুব বেশি কি করতে পারে না, মানে যেখানে আর কি। এবং where household do invest in securities, this is primarily done via intermediaries such as pension and mutual fund. So institutional shareholder are influential. So যেখানে আপনার এই যে কি বলে হাউস হোল্ডের ক্ষুদ্র ক্ষুদ্র ইনকাম, তারা কি করে, তারা ইনভেস্ট করে বিভিন্ন সিকিউরিটিজ বা মিউচুয়াল ফান্ডে, এবং মিউচুয়াল ফান্ড ও ইনস্টিটিউশন গুলি আবার কি বলে তারা ইনফ্লুয়েন্সিয়াল হয়। এবং দেয়ার ইজ কম্পারেটিভলি মোর গভর্নমেন্টাল রেগুলেশন। Banks are highly concentrated and integrated in terms of providing both banking, deposit taking, and non-banking insurance services. Bank lending in the most important sources of bank finance after retained earnings. So ব্যাংকই আসলে কোম্পানিতে বেশি পরিমাণ ফাইন্যান্সিং করে যেখানে, এবং ব্যাংকস এন্ড বিজনেস আর হাইলি ইন্টিগ্রেটেড, এবং markets are volatile and speculative because companies are dependent on banks finance, thus have high gearing. So যে ক্ষেত্রে এই এই বৈশিষ্ট্যগুলি বিদ্যমান, সেক্ষেত্রে কি আপনার ব্যাংক বেস ফাইন্যান্সিয়াল সিস্টেম কাজ করে। পরেরটা দেখলে দুইয়ের মধ্যে ইউ ক্যান গেট দা ডিফারেন্স, দুইয়ের মধ্যে ডিফারেন্সটা কোথায় এবং কোনটার এটা কেমন আসলে। মার্কেট বেস ফাইন্যান্সিয়াল সিস্টেমটা কোথায়, যেখানে হাউস হোল্ড বেয়ার মোর রিস্ক, সো হোল্ড proportionately more equity and proportionately fewer deposit with banks. যারা কি করে, তারা ব্যাংকে অল্প টাকা রাখে বা তারা ইকুইটিতে মানে কোম্পানিতে তারা বেশি টাকা ইনভেস্ট করে এবং কোম্পানিতে হাই রিস্ক হাই রিটার্ন। Household have greater access to investment in the physical assets such as housing, more choices. যেখানে হাউসহোল্ড কি করতে পারে, মানে জনগণ যে ক্ষেত্রে ফিজিক্যাল অ্যাসেটে বেশি ইনভেস্ট করতে পারে, সেখানে জনগণ ব্যাংকে ট্যাঙ্কে টাকা কম রাখে। হাই লেভেল অফ ইনডাইরেক্ট ইনভেস্টমেন্ট ভায়া ইন্টারমিডিয়ারিজ সাচ এস পেনশন ফান্ড এবং মিউচুয়াল ফান্ডের মাধ্যমে তারা ইনভেস্ট করতে পারে। মার্কেটস আর মোর ইম্পর্টেন্ট দেন ব্যাংকস ফর লং টার্ম ফাইন্যান্স। লং টার্ম ফাইন্যান্সের জন্য ব্যাংকের তুলনায় মার্কেট যেখানে আগায়া, দে আর মানে কম্পারেটিভলি আনরেগুলেটেড, যেখানে কি আপনার যে ব্যাংকিং ব্যবস্থাটা কি একদম কি স্ট্রাক রুলস এর মধ্যে বাউন্ডেড, সেখানে কি। আর যেখানে মার্কেটটা অতটা এক্স্যাক্টলি কি মানে মানে এক্স্যাক্টলি ওই মানে রুলস রেগুলেশন একদম মানে কমপ্লিটলি বাধা না। ব্যাংকস আর মোর ফ্র্যাগমেন্টেড উইথ লেস ইন্টিগ্রেটেড অফ ব্যাংকিং, যেখানে ব্যাংকগুলি খুব মানে ফ্র্যাগমেন্টেড এবং কি অত ইন্টিগ্রেটেড না একেবারে। ব্যাংকস হ্যাভ লেস চয়েস, ক্লোজ রিলেশনশিপ উইথ দ্য বিজনেসেস, ব্যাংকের সাথে বিজনেসের কি রিলেশনশিপটা অত ক্লোজ না। বাট ইকুইটি হোল্ডার বা যেখানে
মানে মার্কেটে মানে শেয়ার সেল করে, যে ক্ষেত্রে কোম্পানিগুলি ফাইন্যান্স করে। সো যদি বলি বাংলাদেশ পার্সপেক্টিভে, বাংলাদেশে কি আপনার এই যে ক্যাপিটাল মার্কেট খুব স্ট্রং না ব্যাংকিং, ব্যাংকিং বেস কি বলে মানে ব্যাংকিং সোসাইটি বেস স্ট্রং? সোসাইটি। বাংলাদেশে বোথ বোথ মার্কেট আর কি বলে এক্সিস্ট ইন বাংলাদেশ। বাংলাদেশে কি বাংলাদেশের ক্যাপিটাল মার্কেটও একেবারে খুব যে দুর্বল নড়বড়ে তাও না, এবং বাংলাদেশের ব্যাংকিংটা খুব বেশি স্ট্রং তাও না। তবে দুয়ের মধ্যে কম্পারেটিভ যদি ধরেন, ইয়েস, বাংলাদেশের ক্যাপিটাল মার্কেট ওই আপনার অন্যান্য স্টক এক্সচেঞ্জের মতো আপনার আমেরিকা, ইংল্যান্ড, ইউরোপ এজ ওয়েল এজ জাপান, সো এই ধরনের ক্যাপিটাল মার্কেটের মতো বাংলাদেশ ক্যাপিটাল মার্কেট এখনো ওই লেভেলে যাইতে পারে নাই, বা বাংলাদেশের কর্পোরেট গভর্নেন্স, কর্পোরেট স্ট্রাকচার এখনো ওই লেভেলে পৌঁছায় না আসলে। সো বাংলাদেশে দুইটার প্রেসেন্স থাকলেও বাংলাদেশে ব্যাংক বেস ফাইন্যান্সিয়াল স্টেট মানে সিস্টেম আর কি বলে ডমিনেটিং এট প্রেজেন্ট। ওকে, এক এক নিমিষে পুরোপুরি কনসেপ্টটা পারফেক্ট হয়ে যাবে না, বাট মোর অর লেস আর ইউ ওকে উইথ দিস প্রাইমারি ডিসকাশন? Yes, sir. Yes, sir. ওকে, সো এখন এই যে আপনার ব্যাংক বেস ফাইন্যান্সিয়াল সিস্টেম বলেন আর মার্কেট বেস ফাইন্যান্সিয়াল সিস্টেম বলেন, এই দুইটা জিনিসই মানে বিজনেস যেখানে রান হয় বা কর্পোরেট যেখানে রান হয়, এগুলিকে গভর্ন করার জন্য গভর্নেন্স স্ট্রাকচার মাস্ট অর নট? Must, sir. Yeah. So a governance structure is the set of legal or regulatory methods that has been put in place to ensure good corporate governance. It may comprise both direct regulation and non-statutory code of practice also. So there are two basic governance structure টা কি, একটা হলো statutes মানে বিধিবদ্ধ আইন করে একেবারে মানে আইনের বাইরে যেতে পারবেন না আইন করা, আরেকটা আছে কোড অফ প্র্যাকটিসেস। সো আমরা অনেক সময় অনেক কথা শুনি, আমরা ল এন্ড প্র্যাকটিস বলে একটা কথা শুনি না, যে আইন তো আইনে আছেই কিন্তু প্র্যাকটিসে গিয়ে অনেক কিছু আছে কি, অনেক কিছু আছে প্রথা বা প্র্যাকটিস। সো আপনার কর্পোরেট গভর্নেন্সের জন্য দুইটা জিনিস ইজ ভেরি ইম্পর্টেন্ট। ওয়ান ইজ ইনস্টিটিউটস, তার মানে কি বিধিবদ্ধ বা লিগালিটি, লিগাল আইন, আর একটা হলো কোড অফ প্র্যাকটিসেস, আপনার কি বলে অনুশীলন বা অনুশাসন। So different countries use different combination of statutes and code of practices depending in part on whether they have principle based or shareholder lead approach to governance structure. So এক্ষেত্রে আবার এই গভর্নেন্স স্ট্রাকচার আবার দুই ধরনের হয় বিভিন্ন কান্ট্রিতে। একটা হলো কি প্রিন্সিপাল বেজ অ্যাপ্রোচ টু গভর্নেন্স স্ট্রাকচার, আর একটা আছে আপনার কি শেয়ার হোল্ডার লিড অ্যাপ্রোচ টু গভর্নেন্স স্ট্রাকচার। সো যদি বলি আমরা প্রিন্সিপাল বেজ অ্যাপ্রোচ টু কর্পোরেট গভর্নেন্সটা কি আসলে, রে স্ট্রাকচারটা কেমন? সো এটা হলো আপনার কি, এটা হলো কাইন্ড অফ আপনার সার্টেন মানে আপনার কিছু জিনিস মানতে হবে, যেটা হলো certain principles of good corporate governance as set out by the OECD, Organizations for Economic Cooperation and Development, principles of corporate governance. So principle গুলি কেমন? These principles focus on governance problem that result from the separation of ownership and control and are intended to assist, এটা কি কাইন্ড অফ ফ্রেমওয়ার্কটা কেমন? প্রিন্সিপাল বেসটা হলো প্রমোট ট্রান্সপারেন্ট অ্যান্ড এফিশিয়েন্ট ফাইন্যান্সিয়াল মার্কেট, এবং সেটা কনসিস্টেন্স উইথ দ্য রুলস অফ ল অ্যান্ড ক্লারিটি, আর্টিকুলেট দ্য ডিভিশন অফ রেসপন্সিবিলিটিস অ্যামং ডিফারেন্ট সুপারভাইজারি, রেগুলেটরি অ্যান্ড এনফোর্সমেন্ট অথরিটি, অ্যান্ড প্রোটেক্ট ফ্যাসিলিটি শেয়ার হোল্ডার্স রাইট ইনক্লুডিং দ্য বেসিক রাইটস, তাদের শেয়ার হোল্ডারদের রাইটটা প্রোটেক্ট করা, এটা প্রিন্সিপাল বেস। এবং যদি বলি আমরা, এবং there are few other things, ensure the equitable treatment of all shareholders,
কেউ মানে কি বলে লাস্ট পেজটা একটু স্যার যদি একটু ওপেন করতেন। কোনটা? স্যার এই যে ওসিডিটা একটু লিখে নিই স্যার। ও আচ্ছা আচ্ছা, না আচ্ছা, এই ইলাবোরেশন টাইপের জিনিস পরীক্ষায় খুব একটা আসবে না, ওরিট হবেন না, আসেও না। থ্যাংক ইউ। সো আপনার সকল শেয়ার হোল্ডারদের ইকুয়াল ট্রিটমেন্ট দেওয়া, রিকগনাইজ দ্য রাইট অফ দ্য স্টেক হোল্ডার্স, আপনার স্টেক হোল্ডারদের রাইট গুলি প্রোটেক্ট করা, এনশিওর দ্যাট দ্য টাইমলি এন্ড অ্যাকুরেট ডিসক্লোজার ইজ মেড অন অল ম্যাটেরিয়াল ম্যাটার্স, আপনার কোম্পানির সম্পর্কে সঠিক সময় সঠিক তথ্যগুলি সরবরাহ করা, এনশিওর দ্য স্ট্র্যাটেজিক গাইডেন্স অফ দ্য কোম্পানি বাই দ্য বোর্ড, and effective monitoring by management by board and board's accountability. These are the key. এটা হলো আমরা আমরা কি দেখলাম, প্রিন্সিপাল বেস লিস্ট মানে কি বলে লিড অ্যাপ্রোচ, মানে যেটা আপনার কি, যেটা এক্স্যাক্টলি আইনগুলি এইভাবে কি করা থাকবে, আর্টিকুলেট করা থাকবে। আর আরেকটা যদি আমরা আমরা জাস্ট দেখে নেই, শেয়ার হোল্ডার লিড অ্যাপ্রোচ টু গভর্নেন্স স্ট্রাকচার। সো এইটা আসলে ইউকে অ্যান্ড ইউএস ইন পার্টিকুলার greater emphasis has been placed on the role of shareholder in governance structure. সো শেয়ার হোল্ডাররা গভর্নেন্স স্ট্রাকচারে কি করে, মানে ভাইটাল রোল প্লে করে ইউকে এন্ড ইউএস, এবং দিস বিকজ দে হ্যাভ দ্য মার্কেট বেস ফাইন্যান্সিয়াল সিস্টেম, যেখানে এক্স্যাক্টলি মার্কেট বেস ফাইন্যান্সিয়াল সিস্টেম এবং শেয়ার মার্কেট এন্ড ক্যাপিটাল মার্কেট ইজ ভেরি স্ট্রং, এবং যেখানে ইনস্টিটিউশন শেয়ার হোল্ডাররা মানে ওইখানকার জনগণ কি করে, তাদের ক্ষুদ্র ক্ষুদ্র সঞ্চয় তারা মিউচুয়াল ফান্ডে দিয়ে দেয়, আর মিউচুয়াল ফান্ড বা ইন্স্যুরেন্স ফান্ড বা পেনশন ফান্ড ওই কোম্পানিগুলি তারা কি করতে পারে, কোম্পানির সাথে মানে অনেক অনেক বার্গেন করে তারা কোম্পানিকে গভর্ন করে। আর বাংলাদেশের ক্ষেত্রে কিন্তু এই ধরনের স্ট্রাকচার নাই। সো বাংলাদেশ মোর অফ কি মানে ব্যাংক বেস ফাইন্যান্সিয়াল সিস্টেমের মধ্যে এখনো আছে, কিছুটা আপনার মার্কেট লিড যাচ্ছে, বাট ওই লেভেলে এখনো খুব লেভেলে যায় নাই। সো এবং আপনার কি ওইখানে ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার ইজ ভেরি ইম্পর্টেন্ট এন্ড স্ট্রং, আপনার ওই শেয়ার হোল্ডার লিড অ্যাপ্রোচের মধ্যে। এন্ড ইউকে তারা কি, তারা হলো ইন্স্যুরেন্স কোম্পানি, পেনশন ফান্ড, ইনভেস্টমেন্ট ট্রাস্ট এন্ড ইনভেস্টমেন্ট ম্যানেজার্স, তারা কি বলে মানে তারা ওই মানে ক্ষুদ্র শেয়ার হোল্ডারদের পক্ষে তারাই কাজ করে আসলে। সো ওইখানে ব্যাংকগুলি শুধুমাত্র কি করে, ব্যাংকগুলি ওই যে কি বলে অত লোন টোনের প্রসেস করার সুযোগ পায় না ব্যাংক, ব্যাংকগুলি শুধুমাত্র ফাইন্যান্সিয়াল ট্রানজাকশন গুলি মানে কোম্পানি এলসি করবে, এক কোম্পানির সাথে আরেক কোম্পানির লেনদেন করবে, বা আপনার সাথে ব্যাংকে বা ব্যাংকের লেনদেন হবে, ওই লেনদেনগুলি ব্যাংক সাধারণত কি করে মানে মেনটেন করে। আর বাংলাদেশে কি করে, বাংলাদেশে ওই জেনারেল ব্যাংকিং উইং বড় না ওই যে লোনের উইং বড় বাংলাদেশে? লোনের উইং স্যার, হ্যাঁ, লোনের স্যার। লোনের, কারণ কি বাংলাদেশে ব্যাংক বেস ফাইন্যান্সিয়াল সিস্টেমস আর রানিং এট প্রেজেন্ট, এবং গুড কর্পোরেট গভর্নেন্স ইজ গ্রেটলি অ্যাসিস্ট হোয়েন ইনস্টিটিউশনাল শেয়ার হোল্ডার্স হ্যাভ অ্যান এজেন্ট ফর দ্য ডায়ালগ। সো সেক্ষেত্রে ওই যে কি বলে আপনার ইনস্টিটিউশন শেয়ার হোল্ডারই সাধারণত টোটাল কর্পোরেট গভর্নেন্সটা লিড করে, হোয়ার দ্য হোয়ার দিস ইজ দ্য কেস অফ ইউকে এন্ড ইউএসএ, ইউকে এবং ইউএস এর ক্ষেত্রে এই লিড শেয়ার হোল্ডার লিড অ্যাপ্রোচটা গভর্নেন্স স্ট্রাকচার এখানে এটা চলে। আর বাংলাদেশের ক্ষেত্রে কোনটা, বাংলাদেশের ক্ষেত্রে সাধারণত কি প্রিন্সিপাল বেস মানে আইন দ্বারা, মানে আইন দ্বারাই সাধারণত কি হয় গভর্ন হয়, এবং যে ক্ষেত্রে বাংলাদেশে মোস্ট অফ দ্য কেসেস কি আপনার ব্যাংক বেস ফাইন্যান্সিয়াল সিস্টেম আর এক্সিস্ট এট প্রেজেন্ট। সো আপনার গভর্নেন্স সিস্টেম বা আপনার এই যে স্ট্রাকচার অফ দ্য বোর্ড অফ ডিরেক্টর, বোর্ড অফ ডিরেক্টর স্ট্রাকচার সাধারণত দুই ভাবে হয়ে থাকে কর্পোরেট গভর্নেন্স মানে গভর্ন করার ক্ষেত্রে, একটা হলো ইউনারি বোর্ড, একটা হলো ডুয়াল অর সুপারভাইজারি বোর্ড। সো যেমন বাংলাদেশ গভর্ন হয়, যে বাংলাদেশ যে গভর্ন হয়, বাংলাদেশ গভর্নিং যে বডি মানে সংসদ, জাতীয় সংসদ, আমাদের সংসদ কি এক কক্ষ বিশিষ্ট না দ্বিকক্ষ বিশিষ্ট? এক কক্ষ স্যার। সো অনেকের মধ্যে আবার ধারণা থাকতে পারে যে কেন আমরা কি ইয়াতালা মানে আরেক তালা করতে পারি না বিল্ডিং, এটা কি ইটস এ ম্যাটার অফ দা কি বলে মানে এক স্ট্রেট বিল্ডিং বা না, এটা কি ওই সেন্সে না, এটা অন্য সেন্সে? বাংলাদেশের গভর্নিং সিস্টেম মানে জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট, এই ব্যাপারে কি সবাই আমরা ক্লিয়ার?
এক কক্ষ বিশিষ্ট স্যার। বিশিষ্টটা কি আসলে এটা? বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট, মানে ইউনারি বোর্ড এটা। মানে এই ব্যাপারে আমরা কি সবাই ক্লিয়ার কিনা? বাংলাদেশের গভর্ন হয় 300 জন এমপি, তাই না? জি স্যার 300 আর জন 50 জন হচ্ছে সদস্য নারী। হ্যাঁ, ওই 300 জন এমপি সরাসরি ভোটে নির্বাচিত হয়। এরাই গভর্নিং এ থাকে, তারপরও তাদের ওই হেল্পিং হিসেবে আবার কি করে, ওই যে আপনার 50টা আবার সংরক্ষিত আসন, ওইটাও ইয়ার বেসিসেই কি বলে, এই যে সংসদ মানে কি বলে, এটা হলো কি বলে, ওই সিলেকশনের বেসিসে, প্রাপ্ত আসন সংখ্যার বেসিসে, ওই যে মানে 50 জন নারী খুঁজে খুঁজে বের করে তাদেরকে এটা কি দিয়ে দেয়। তো তাদেরকে কোনো মন্ত্রণালয় দেওয়া হয় না ওই লেভেলে, ওই লেভেল খুব একটা কাজ সাধ্য পাওয়া যায় না, বাট এটা একটা অলংকার রিলেটেড আর কি। সো যেটা হলো, এই যে বাংলাদেশের এখন যে সংস্কার নিয়ে আলোচনা হচ্ছে, বাংলাদেশে চাচ্ছে কি করতে, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ করতে। যেমন আমেরিকা এবং ইংল্যান্ডের সংসদ কি এক কক্ষ বিশিষ্ট না দ্বিকক্ষ বিশিষ্ট? দ্বিকক্ষ বিশিষ্ট স্যার। ইয়েস। আপনার আমেরিকাতে যারা যারা সরাসরি ভোটে নির্বাচিত হয়, তারা কি, এই যে আপনার কি বলে, এই যে মানে আমেরিকাতে হলো কি আপনার ট্রাম্প ট্রাম্প কি কি বলে, মানে উচ্চ কক্ষের কি বলে, মানে চিফ প্রধান না, ওই যে নিম্নকক্ষের চিফ ট্রাম্প? ট্রাম্প স্যার হচ্ছে উচ্চ কক্ষের যেটা। না, ট্রাম্প হলো নিম্নকক্ষের চিফ। ট্রাম্প হলো নিম্নকক্ষের চিফ, সরাসরি ভোটে নির্বাচিত। আর ট্রাম্পের উচ্চকক্ষ কিন্তু সিনেট। সিনেট। রাইট সো স্যার রাইট স্যার। তো ওই ট্রাম্পের ট্রাম্প যে কোনো সিদ্ধান্তই নিতে পারে না যদি উচ্চকক্ষে পাস না হয়। সো সমস্যা অন্য জায়গায়, আবার উচ্চকক্ষে আবার ওইখানে আবার কি রিপাবলিকদের সংখ্যা আবার একটু কি, ওই যে উচ্চকক্ষে যারা আছে তারা তারা কোনো দলের থাকার কথা না, কিন্তু আলটিমেট তারাও বিভিন্ন দলের পন্থী আর কি, ওই যে আমাদের মতো মনা আর কি। মানে আমাদের বাংলাদেশে কি ইউনিভার্সিটির সকল শিক্ষকরা কিন্তু মনা, মানে মনা ছাড়া আমাদের শিক্ষক খুব একটা নাই। কেউ আওয়ামী মনা, কেউ বিএনপি মনা, কেউ আপনার ওই মনা, কেউ ওই মনা। মানে এখানে মনার কি বলে, মানে মনাদের কারণেই এই 54 বছর দেশের এই অবস্থা। তো ওইখানে সিনেটরা হইলো কি, সিনেটরা সরাসরি ভোটে নির্বাচিত হয় না, সিনেটরদের যোগ্যতা আলাদা। সিনেটরা কি, তারা হইলো তারা অনেক অভিজ্ঞ, তারা অনেক জ্ঞানী হয়, তাদের জ্ঞান থাকা খুব জরুরি। সো নিম্নকক্ষে যে কোনো পাগলামি সিদ্ধান্ত নিতেই পারে, উচ্চ কক্ষে গিয়ে এটা আটকায় যায় অনেক সময়। সো অনেক ক্ষেত্রে ট্রাম্পের পাগলামি উচ্চ কক্ষেও কি হয়ে যায়, পাশ হয়ে যায়। আপনি কি দেখলেন, কিছুদিন আগে দেখলেন না, যে আপনার যে কোনো দেশে যে কোনো জায়গায় হামলা চালানোর জন্য ওই আপনার কি, যদি সিনেটে যদি বেশিরভাগ সদস্য ভোট দিত যে না, মানে কি বলে, মানে মানে প্রাইম মিনিস্টার চাইলেই, মানে ট্রাম্প চাইলেই যে কোনো হামলা চালাতে পারবে না, মানে যদি ম্যাক্সিমাম যারা সিনেট তাদের কি নেওয়া লাগবে, অনুমতি নেওয়া লাগবে। ওইখানে গিয়ে ট্রাম্প কি হয়ে গেছে, মানে হি ওন দা ইস্যুস আসলে। সো ওইখানেও ঝামেলা আছে আসলে। আর ইংল্যান্ডে কি আছে, ইংল্যান্ডে বলে হাউস অফ কমন্স এন্ড হাউস অফ লর্ড। এই যে এখন যে কি বলে, মিস্টার কিয়ার স্টারমার্ক তোর নাম মনে হয় এক্স্যাক্টলি, আমার মানে স্পেলিংটা আই মাইট নট রাইট। সো কিয়ার স্টারমার্ক, মানে উনি কি আছেন এজ এ প্রাইম মিনিস্টার, না হি অলরেডি রিজাইন ফ্রম হিজ পজিশন? নো আইডিয়া স্যার। হি অলরেডি রিজাইন ফ্রম হিজ পজিশন। ইমিডিয়েট আগে কে ছিলেন, ঋষি সুনাক। তো ঋষি সুনাক, ওরা ওদের মানে ওদের যে লেবার পার্টি আছে, তাই না, মানে স্যার ওদের যে দুইটা পলিটিক্যাল দল আছে, ওই দল থেকে তারা নির্বাচিত হয়, বাট তাদের উপরে কি আছে, তাদের উপরে লর্ডসভা আছে, লর্ড। ইংল্যান্ডের উচ্চকক্ষের লোকজনদেরকে বলা হয় লর্ড, হাউস অফ লর্ড। আর আমেরিকার উচ্চকক্ষের বলা হয় কি সিনেট, হাউস অফ সিনেটর। আরে ক্লিয়ার? ইয়েস স্যার। সো ইংল্যান্ডে যারা কি বলে, যারা ওই এমপি হয় তারা তো এমপি, কিন্তু এমপিদের উপর আবার কি কি আছে, হাউস অফ লর্ড আছে। আমরা বলি না ওই যে লর্ড সাহেব বলি না, লর্ড সাহেব বলি না, ওই লর্ড ওয়ার্ডটা আসলে আসছে ফ্রম দেয়ার, ব্রিটিশ থেকে।
সো বাংলাদেশেও এই সংস্কারটাও আনার জন্যই কি বলে ওই যে লাস্ট লাস্ট গভর্নমেন্ট কি করলো, এবং ওই যে যে সংস্কার প্রস্তাবনা, যে সংস্কার আলোচনা হইলো, এবং 69% বা 68% মানুষ ভোট দিছে এই সংস্কারের পক্ষে, যে বাংলাদেশের সংসদটা দ্বিকক্ষ বিশিষ্ট হবে। আপনার যে কোনো টাইপের এমপি যে কোনো কেউ হইতে পারে, যে কোনো কারো প্রত্যক্ষ ভোটে, মানে এমপি আগে আমরা কি দেখছি, জাতীয় সংসদে এমপি আছে কি, এমপি আছে কি বলে মানে আপনার ওই যে কি বলে ইয়ার কুলি, মানে মানে সদরঘাটের লেবার কুলি এমপি কি বলে, মানে সদরঘাটের কুলি লেবার এমপি হয়েছে কি হয় নাই? হয়েছে স্যার। গায়ক, নায়ক, খেলোয়াড়। সো গায়ক, নায়ক, খেলোয়াড় এমপি হইতেই পারে, কারণ কি জনগণ আবেগ দিয়ে কাজ করে। সো ওই গায়ক নায়কের এদের কি দেশ চালানোর মতো কোনো এবিলিটি, এনি নলেজ দে হ্যাভ, এনি স্কিলস, নো এনি স্যার। এডুকেশন? নো স্যার। সো এইটা যদি হইতো তাহলে উচিত ছিল কি মেসি, মেসি হলো সর্বকালের সেরা প্লেয়ার, আমরা অনেকেই মানি, অনেকে মানতে কষ্ট হয়, ইটস ওকে। মেসির পায়ের যে জাদু, এই মেসির পায়ের জাদুটা যদি আর্জেন্টিনা দেশ চালানোর কাজে যদি মানে ইউজ করে, ব্যাপারটা কেমন হয়? কি বলেন? তাহলে স্যার ফুটবলই থাকবে আর অর্থনীতি থাকবে না। বাট আমরা কিন্তু এটা করছি, আমরা মানে আমরা আমরা ওই ইয়ার মতো মানে মানে আর্জেন্টিনা তো ব্যাপারটা বুঝতেছে না যে কারে কোন কাজে লাগানো যাবে। মেসির মতো পায়ের জাদু আর্জেন্টিনা দেশ গঠনে আর্জেন্টিনা কি করে নাই, মানে কাজে লাগাচ্ছে, লাগায় নাই। মেসি যেভাবে গোল করে, তারা যদি দেশের আর্জেন্টিনার প্রধান বানায় দেওয়া হয়, তাহলে সে সারা ওয়ার্ল্ডকে গোল দিয়ে দিয়ে কি করবে, মানে সে মানে আর্জেন্টিনাকে আমেরিকা লেভেলে নিয়ে যাবে। আর তারা ওই কাজটা করে না, কিন্তু আমরা করছি। আমরা আমাদের সাকিব আল হাসান, আমাদের মাশরাফি যে ব্যাট দিয়ে বল দিয়ে বাইরে, মানে একটা মাটির দলা, মানে একটা 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 গোল বল যত জোরে বাড়ি দিতে পারে, মাঠের বাইরে নিতে পারে, তার যে যোগ্যতা, তারা যদি কি বলে দেশ চালাইতে দেই, তাহলে সে কি করবে? সে তো অলরাউন্ডার। সে সে কি 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 করবে? সব দিকে খেলবে সে, নাকি? তারপরে কি আমাদের নায়ক, যে সিনেমায় উনি যে করা নায়ক, ওনাকে যদি দেশে বসাই দিয়ে এমপি হিসাবে, উনি মারাত্মক। আর যে গায়ক, গায়িকা, এটার উদ্দেশ্য কি? এটার উদ্দেশ্য হইলো যে কেউ কুলি মজুর, সদরঘাটের কুলি এমপি হইতেই পারে, বাট তাকে দিয়ে দেশ চালানো যায় না বা দেশ চলে না। সো দেশ চালানোর জন্য এই যে উচ্চকক্ষে কিছু বিশেষজ্ঞ, কিছু কি বলে বিশেষ কি বলে রিয়েলি যারা লার্নেড তাদেরকে দিয়ে একটা উচ্চকক্ষ গঠন করা, এবং নিম্নকক্ষে অনেক পাগলামি, অনেক পলিটিক্যাল, অনেক ইস্যু, অনেক কিছু মানে অনেক আবেগের শেষ নাই আর কি। ওই ধরনের সিদ্ধান্ত নিতেই পারে নিচের কক্ষে। বাট এটা উচ্চ কক্ষে আসার পরে ভ্যালিডেশন এন্ড ফিজিবিলিটি, এবং সেটা টোটালটা চুলচেরা বিশ্লেষণ করে, দেন উচ্চ কক্ষের যারা লার্নেড লোকজন আছে, তারা ম্যাক্সিমামের মত যদি হয় যে না এটা করা যাবে দেশের পক্ষে, বা এটা এটা ভালো হবে ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ দ্য কান্ট্রি, দেন ইট উড বি পাস। আদারওয়াইজ এটা কি ওই নিম্নকক্ষের সদরঘাটের পুলিশ সাহেব অনেক কিছু আন্তাজে থিঙ্কিং করতেই পারে। সো ওনার সিদ্ধান্ত উচ্চকক্ষে পাস নাও হইতে পারে। বাট এখন কি আমরা এখন দেখতেছি যে না, ওই ওই 68% মানুষের সিদ্ধান্ত ভুল আসলে। আমরা যেমনি আছি এমনি থাকবো, আমরা দেশ চালাইবো। আমাদের কি ফুটবলার, ক্রিকেটার, গান গায়, নায়ক, বাটপার, সিটার, চোর, এই আর কি। তো এটা বলার উদ্দেশ্য হলো এক্স্যাক্টলি কনসেপ্টটা পুরো ক্লিয়ার, একদম পানির মতো ক্লিয়ার করে দেওয়া, যে বাংলাদেশের যে কোম্পানির যে কি বলে কর্পোরেট স্ট্রাকচার বা কর্পোরেট গভর্নেন্স, এটা কি কি বলে, এটা কি ইউনারি বোর্ড দ্বারা চলে, না কোম্পানিগুলি তো একটা ডুয়াল সুপারভাইজারি বোর্ড থাকে? সো আপনার শুধুমাত্র কর্পোরেট সেক্টরে ডুয়াল আর সুপারভাইজারি বোর্ড খুব বেশি দেখা যায় না। এটা হলো জার্মানিতে জার্মানিতে বা ভেরি ফিউ কান্ট্রিতে কি এই ধরনের কি আছে, সুপারভাইজারি বোর্ড থাকে, মানে বোর্ড অফ ডিরেক্টরের উপরে আরেকটা ডিরেক্টর থাকে, আবার মানে আরেকটা সুপারভাইজারি বোর্ড থাকে। সো আমাদের দেশে প্লাস ইংল্যান্ড আমেরিকাতে দেশ চালানোর ক্ষেত্রে এখানে মানে সুপারভাইজারি রোল থাকলেও, কিন্তু কোম্পানির ক্ষেত্রে ওইখানে ইউনারি বোর্ড, মানে একটা বোর্ড অফ ডিরেক্টর আসলে কোম্পানি চালায়।
সো বাংলাদেশের গভর্নেন্স স্ট্রাকচারটা কেমন কোম্পানিতে? দ্য বোর্ড অফ ডিরেক্টর, এ ইউনারি বোর্ড ইজ রিকোয়ার্ড। বাংলাদেশেও কি কর্পোরেট সেক্টরে যে বোর্ড অফ ডিরেক্টর, এটা কি ইউনারি বোর্ড না এটা সুপারভাইজারি বোর্ড? কোটা? স্যার বাংলাদেশের স্যার পার্সপেক্টিভে বাংলাদেশে ইউনিটারি বোর্ড। ইয়া। এন্ড ডাইরেক্টরস পাওয়ার এন্ড ডিউটিস, এটা কি করা থাকে? ক্লিয়ারলি ডিফাইন করা থাকে। রিলেশনশিপ অফ দ্য কোম্পানি উইথ দ্য ডিরেক্টর, এটাও কি থাকে? ক্লিয়ারলি ডিফাইন করা থাকে। অ্যাকাউন্টেবিলিটি এন্ড স্টুয়ার্ডশিপ এন্ড ফাইন্যান্সিয়াল রিপোর্টিং ভায়া ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট and rules on meetings and resolution, statutory provision on corporate governance. So in addition, এর বাহিরেও বাংলাদেশে কি লার্জ কোম্পানির ক্ষেত্রে আরো কি কমপ্লাই করতে হয় SEC's রিকোয়ারমেন্ট, মানে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন, সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশনের রুলস গুলি মানতে হয় অন কর্পোরেট গভর্নেন্স, কম্বাইন্ড কন্টেইনড ইন ইটস নোটিফিকেশন, মানে ওই যেটা বললাম আর কি, এই যে আপনার 2006 সালের 20 ফেব্রুয়ারি, এবং সেটা আপডেট হয়েছে 3 জুন 2018। এটা আমরা ওই টোটাল রিয়েল লাইফের যে কি কর্পোরেট গভর্নেন্স কোডটা যেটা দেখালাম, ওইটা আমরা আজকে মেল করে দিব। আপনারা সময় পেলে একটু দেখে নিন এক নজরে, পড়ার দরকার নেই, বুঝবেন না, একটু বুঝতে সমস্যা হবে, বুঝলে ভালো। আর আমরা আগামী ক্লাসে সেটা উইল 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 কি বলে মানে কভার আপ অল দ্য থিং। ওইটাই আমাদের চ্যাপ্টার 10। আসলে চ্যাপ্টার 10 এর মধ্যে আছে আপনার ওই কর্পোরেট গভর্নেন্স কোড আসলে। এবং এক্ষেত্রে বাংলাদেশের ক্ষেত্রে কি করতে হয়? এক্সপ্লেন হোয়াই দে হ্যাভ নট সো কমপ্লাইড, এবং ওই কর্পোরেট গভর্নেন্স কোডের মধ্যে যা যা আছে এগুলি কেন কমপ্লাই করেন নাই বা কমপ্লাই করে নাই কোম্পানি, এক্ষেত্রে কি করতে হয়? জবাব দিয়ে করতে হয়। সো বাংলাদেশে এভাবে গভর্নেন্স স্ট্রাকচার রান হয়। সো এবং বাংলাদেশ ব্যাংকও কি করে এক্ষেত্রে কর্পোরেট গভর্নেন্স এর ক্ষেত্রে রোল প্লে করে। বাংলাদেশ গভর্নমেন্ট এই ফাইন্যান্সিয়াল অ্যাক্টের দ্বারা এগুলি কি বলে কন্ট্রোল করে এবং ইন্টারনাল কন্ট্রোল দেখে। এবং যেটা সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন, আপনার BEI, আপনার ব্যাংকিং আছে আপনার এক্সচেঞ্জ ইনস্টিটিউট এন্ড ICAB। বাংলাদেশের কি বাংলাদেশ ICAB মানে ইনস্টিটিউট অফ স্টার্ট অ্যাকাউন্টস অফ বাংলাদেশ এন্ড কর্পোরেট গভর্নেন্স ডেভেলপমেন্টের মাধ্যমে কাজ করে, এবং কি আপনার হেল্পিং টু প্রমোট বোর্ডরুম প্রফেশনালিজম এন্ড ডাইভার্সিটি এন্ড এনকারেজিং শেয়ার হোল্ডার এঙ্গেজমেন্ট। সো বাংলাদেশ ব্যাংকেও কি করে এই কর্পোরেট গভর্নেন্স মানে এনশিওর করার জন্য রোল প্লে করে। এবং এই যেটা বলছিলাম এই চ্যাপ্টারের মধ্যে আরেকটা জিনিস আছে, ইথিক্স। ইথিক্স ইজ মাস্ট। সো ইথিক্যাল সিস্টেমটা কি, মানে ইথিক্স বলে আমাদের হাউ টু বিহেভ, কি কি করা উচিত কি কি না করা উচিত। সো ইথিক্যাল কালচার বলতে আমরা যেটা বুঝি ইন্টিগ্রিটি, অবজেক্টিভিটি, অ্যাকাউন্টেবিলিটি, ওপেননেস এন্ড অনেস্টি। এই জিনিসগুলি আপনার কি থাকবে আপনার কর্পোরেট কালচারের মধ্যে বা কর্পোরেট গভর্নেন্সের মধ্যে শুড বি ইনবিল্ট। এবং বিজনেস ইথিক্স কেন দরকার? বিজনেস ইথিক্স হলো মিনিমাম স্ট্যান্ডার্ড গুলি মেনটেন করার জন্য। Minimum standards should be maintained, paying staff decent wages and pensions, providing good working condition for staffs, and paying supplier in line with the agreed terms, sourcing supplies carefully, using sustainable and renewable resources, being open, honest with the customers. So এই জিনিসগুলির জন্য কি আপনার কোডের মধ্যে থাকতে হবে ট্রান্সপারেন্সি, ট্রাস্ট এন্ড ওপেননেস। এবং আপনার ইথিক্যাল বিহেভিয়ার গুলি থাকতে হবে। এবং গভর্নেন্স স্ট্রাকচারের মধ্যে আপনার কি থাকে? হুইসেল ব্লোয়িং, মানে কোম্পানি থেকে মানে কোথাও যদি কোনো অনিয়ম দেখা যায় আগে থেকে কি করা, এটা সম্পর্কে বলা হুইসেল ব্লো করা। এবং আপনার পলিসিস এন্ড প্রসিজার্স টু সাপোর্ট ইথিক্যাল বিহেভিয়ার। সো কোম্পানির মধ্যে আপনার যে পলিসি প্রসেস গুলি সেট করবেন যার মধ্যে টোটাল কোম্পানিতে একটা ইথিক্যাল একটা কালচার এটা গড়ে ওঠে। এবং সেক্ষেত্রে একটা ইথিক্যাল অডিট কি বলে থাকতে পারে, ইথিক্যাল অডিট, যে আপনি যে ইথিক্যাল প্র্যাকটিস গুলি কোম্পানিতে আছে কি নাই। এবং এটা আপনাদের কি বলে সবচেয়ে পছন্দের স্লাইড আর কি। সো আমরা আগামী ক্লাসে আমরা কি করব? আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 10, এতক্ষণ আমরা কর্পোরেট গভর্নেন্স সম্পর্কে জানলাম, গুড প্র্যাকটিস অফ কর্পোরেট গভর্নেন্স ওইটাও দেখলাম। এবং এই
কর্পোরেট গভর্নেন্সের রিয়েল লাইফের যে এক্সাম্পল বা রিয়েল লাইফের যে কি কর্পোরেট গভর্নেন্সের নোটিফিকেশন, এই নোটিফিকেশনটা আমরা কি করব, আপনাদেরকে এখন মেল করে দেব। আগামী ক্লাসে আসার আগে এক নজর দেখতে পারলে ভালো, না দেখতে পারলে সমস্যা নাই। সো আমরা আগামী ক্লাসে চ্যাপ্টার 10 আমাদের কর্পোরেট গভর্নেন্স, ওয়ার্ডটাই হলো কর্পোরেট গভর্নেন্স। সো আগামী ক্লাসে আমরা কর্পোরেট গভর্নেন্স দেখবো এবং বাংলাদেশের কোম্পানিগুলিকে গভর্ন করার জন্য, বাংলাদেশের কর্পোরেটকে গভর্ন করার জন্য কোন আইনে কোম্পানিগুলিকে গভর্ন করা হয়। এবং বিং এ অডিটর, আপনি যখন রিয়েল লাইফে যখন আপনি অডিট করতে যাবেন, কোম্পানিতে কাজ করতে যাবেন, আপনার স্যার মানে যিনি প্রিন্সিপাল, যিনি কি করবেন, মানে ওই লিস্টেড কোম্পানি অডিট করবেন, ওই কোম্পানিতে এই গভর্নেন্স গুলি এনশিওর হয়েছে কিনা এটা এনশিওর করা খুব জরুরি। তো আপনারা যখন আর্টিকেলশিপ নেবেন তখন আপনারাও লিস্টেড কোম্পানি থেকে কাজ করতে গেলে এই জিনিস, এই আইনগুলি, রুলস গুলি জানা খুব জরুরি। এবং কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন থেকে এই লেভেলেও কিছু প্রশ্ন আসবে এবং পরবর্তী লেভেল মানে প্রফেশনাল লেভেলে আপনি পাবেন কর্পোরেট কি বলে, কর্পোরেট ল থাকবে আমাদের। প্রফেশনাল লেভেলে 100 নাম্বার আছে আমাদের কর্পোরেট ল। ওই কর্পোরেট লর মধ্যে আপনার এই কর্পোরেট গভর্নেন্স গাইডলাইন নিয়ে এখান থেকে অনেক প্রশ্ন পাবেন। আর রিয়েল লাইফে কাজ করতে গেলে তো এখান থেকে আপনাকে এটা দেখে দেখেই কাজ করতে হবে, বা এটা কমপ্লাই কোম্পানি করছে কি করে নাই, দ্যাট শুড বি এনশিওরড বাই দ্য এক্সটার্নাল অডিটর। সো থ্যাংক ইউ ফর ইউর পেশেন্স। আমরা আজকের এই সিনোপসিস প্লাস কর্পোরেট গভর্নেন্স কোডটা মেল করে দিচ্ছি। আগামী ক্লাসে ইনশাআল্লাহ উইল ট্রাই টু কভার আপ দ্য রিয়েল লাইফ কর্পোরেট গভর্নেন্স কোডটা আসলে কি আছে বাংলাদেশে এবং